করিয়াছেন, এই নামে 3 বার উচ্চারণে জীব মাত্রেরই অশেষ কল্যাণ হয়। ও হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ। গুড মর্নিং বন্ধুরা, সকলকে অনেক স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করছি সকলে খুব ভালো আছো, আমিও বেশ আছি। এখন বাজে সকাল 11টা। আমি পুজো শুরু করেছি সকাল 9:30টায়, এখনও পর্যন্ত পুজো কমপ্লিট হয়নি আমার। তার কারণ মালা গাঁথতেই আমার অনেকটা সময় লেগেছে। ঠাকুরকে নিজের হাতে মালা গেঁথে দিয়েছি। 9:30টায় শুরু করিনি, 9:45 নাগাদ। তো 1 ঘন্টার ওপর হয়ে গেছে। টাইমগুলো এই জন্যই বলি, তার কারণ হচ্ছে এই যে আমি তোমাদের বলি না আমার পুজো করতে অনেকটা সময় লাগে। তো অনেকেই জিজ্ঞেস করে যে কতক্ষণ পুজো করো, কী করো। পুরো ডিটেল তো দেখাতে পারি না। দেখো, এইগুলো যদি আমি ক্যামেরা ধরে করতাম, এদিক ওদিক করতে আমার কনসেন্ট্রেশন উলট পালট হয়। একদম ভালো করে ঠাকুরকে সুন্দর করে পুজো দিয়েছি নিশ্চিন্ত মনে। ঠাকুরও হাসছে, দেখো কেউ উপলব্ধি করতে পারো কিনা। আমি আগে দর্শন করিয়ে দিই, তারপর আমি আরতি করব। আরতি করবার সময় তো ক্যামেরাটা জাস্ট একদিকে স্ট্যান্ড করে রাখি, এদিক ওদিক করতে পারি না, যার জন্য একদিক করেই তোমাদের কাছে যায়। কখনো কখনো যদি একটা গান শেষ হলো আমি আবার একটু করলাম, সেটা আলাদা জিনিস। তাই তাও আমার বন্ধুরা সেটাই যথেষ্ট ভালোভাবে গ্রহণ করে। আর চলো তোমাদের একটু ঠাকুরকে দর্শন করিয়ে দিই। ঠাকুরও খুব খুশি, হাসি হাসি মুখ। দেখো, আমি নিজে হাতে সমস্ত মালা গেঁথেছি। হ্যাঁ, ঠাকুরকে ভোগ নিবেদন করেছি, তারপরে ফল বানিয়ে সব করে, ফল বলতে কলাই দিয়েছি আর মিষ্টি দিয়েছি। মা সরস্বতীকে কি সুন্দর মালাটা বানিয়ে দিয়েছি। দেখো, একটা গাঁদা ফুল দিয়েছি হলুদ, আর ওই রজনীগন্ধা ফুল দিয়েছি। সাই বাবার মালাটাও জবা, গাঁদা, হলুদ গাঁদা সব দিয়ে বানিয়ে দিয়েছি। বাবা লোকনাথকে একটা বড় দেখে এই রজনীগন্ধার মালা বানিয়ে দিয়েছিলাম, ওটাকে দুভাজ করে দিয়েছি। না হলে একটা সিঙ্গেল তো বড় হচ্ছিল, কিন্তু মানে অনেক নিচে নেমে যাচ্ছিলো, ওই জন্য ওটাকে জোড়া করে দিয়েছি। আর জগন্নাথ দেবকেও দিয়েছি মালা বানিয়ে। আর এইদিকে মা লক্ষ্মীকে, ওদিকে দেখো হনুমানজিকে আমি কিন্তু একটা ইয়েও দিয়েছি, তুলসীর মালাও দিয়েছি। দেখতে পাচ্ছ তুলসীর মালা। আর গায়ে হাত দিচ্ছি না, ঠাকুরকে যেহেতু সাজানো হয়ে গেছে। ভেতর দিকে আছে তুলসীর মালা, তারপরে জবার মালা দিয়েছি। আর মা লক্ষ্মীকেও দিয়েছি হাসি হাসি মুখে। মা তাকাও, মা হাসো হাসো হাসো, মিষ্টি করে হেসে দাও। আচ্ছা, মা কালীকেও দিয়েছি, মুখটা ঢেকে গেছে, পরে ঠিক করে দিচ্ছি। আর ওদিকে ছোট আমার এক গণেশ আছে, গণেশজি দেখতে পাচ্ছ, ওখানেও আমি দিয়েছি। আর মহাদেবকেও দিয়েছি। কেমন হয়েছে? নিজের হাতে 2 দিন ধরে মালা গেঁথে দিচ্ছি, তো তোমাদের না দেখালে ঠিক মনে শান্তি পাচ্ছি না। তোমরা বলো কেমন হয়েছে। তোমাদের মধ্যে দিয়েই তো ঠাকুর বলেন। আমি তো আবারও বলি, আমি সেইভাবে পারি না ঝকঝকে করে বাসন মাজতে, কীভাবে কি মানে মেনটেন করতে আমি জানি না। আমি বরাবর ছোট থেকে জানি ঠাকুরকে ডাকতে হয়, পুজো দিতে হয় ভক্তি করে, ব্যাস ওইটুকুই। আর এই চলো, আর কথা না বাড়িয়ে আমি একটুখানি পুজোটা দিয়ে নিই। তোমরা একটু আরতি দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। গতকাল তোমাদের সাথে আমি যে আমার ঠাকুর পুজোর যে ভিডিওটা শেয়ার করেছি, তোমাদের খুব ভালো লেগেছে। আর আমিও না ইদানিং যখন পুজো করি তখন এত বিভোর হয়ে যাই যে ভিডিও করতেও আমার তখন ভালো লাগে, ইচ্ছে করে তোমাদের সাথে শেয়ার করতে। ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তং জেন চরাচরং তৎপদং দর্শিতং জেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরাম এই নাম ওং তৎসৎ উচ্চারণে তাহার পরিমার্জন হইয়া থাকে। ওং নাম উচ্চারণের দ্বারা পাঠের অঙ্গ বৈগুণ্য দূর হয়। তৎনাম অধ্যায় সমাপ্তিতে মহর্ষি বেদব্যাস সচ্চিদানন্দ ঘন পরমাত্মার পবিত্র নাম উচ্চারণ করিয়াছেন। এই নামে 3 বার উচ্চারণে জীব মাত্রেরই অশেষ কল্যাণ হয়। ও হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ। ওং নমো ভগবতে বাসুদেবায়।
সঞ্জয় বলিলেন, অর্জুন এই প্রকার দয়াদ্র হইয়া শোক করিতে লাগিলেন। শোকে অশ্রুপূর্ণ চক্ষুদ্বয় দিক মানসিক দুর্বলতা আসিয়া আমার সৌজতেই যুক্ত স্বভাবকে শ্লথ করিয়া দিয়াছে। তাহাদিগকে বধ করি আমি কি প্রকারে জীবন ধারণ করিব? এক্ষণে বস্তুতে জয় শ্রীকৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে জয় শ্রীকৃষ্ণ জয় শ্রী श्री हनुमते नमः। श्री गुरु चरण सरोज रज निज मन मुकुर सुधारी वरन रघुवर विमल जो सुजो दायक फलचारी बुद्धिहीन तनु जानिक सुमिरौ पवन कुमार बल बुद्धि विद्या देखु मोहि हरिभु कलेश विकार। जय हनुमान ज्ञान गुण सागर जय कपीश तिहु लोक उजागर रामदूत अतुलित बल धामा अंजनी पुत्र पवन सुत नामा। কালগো মহাযোগী লোকনাথের জয়। পাপি কাপি উদ্ধারিতে হলেন উদয় আবির্ভূত হন বাবা কচুয়া গ্রামেতে জন্মিল লোকনাথ। ঘোষাল গৃহেতে পিতারাম কানাই ঘোষ কমলা দেবী মাতা ধর্মপরায়ণা তিনি। সতীপতিব্রতা 11 বর্ষ যাবে লোকনাথ হলো ভগবান গাঙ্গুলি তারে সন্ন্যাস শিক্ষা দিল। গৃহ ত্যাগ করিয়া ত্যাজি পরিজন গুরু সঙ্গে কালীঘাটে করে আগমন। বেণীমাধব বালুর সাথে সঙ্গে দেই ছিল শিষ্যদয় গুরু নানা যে শিখাইল। তারপর আসে তারা হিমাদ্রি শিখরে এই দীর্ঘদিন সাধনায় সিদ্ধি লাভ করে। তারপর গুরু সঙ্গে শিষ্য 2 জন পৃথিবীর নানা দেশ করেন ভ্রমণ। বিভিন্ন ধর্মে তত পরিবার করে বিভিন্ন ধর্মে তত জানিবাদ করে। উপস্থিত হন মক্কা মদিনা নগরে কাবুলে আশামুল্লাহ স্বাধীন ভবনে কোরআন শরীফ পাঠ করেন যতনে। বিশ্ব পরিক্রমা শিবেনী মাধব সঙ্গেতে উপস্থিত হন চন্দ্রনাথ পাহাড়েতে দাবানল জ্বলে ওঠে। বনের ভিতরে অগ্নিটাকে রক্ষা করে বিজয়। তার নামে মহামন্ত্র এই মর্তধামে যত বেশি তার নাম উচ্চারিত হবে মানব কল্যাণ তত অধিক হইবে। জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। আজকে এই বারান্দাটা একটু অর্গানাইজ করব। অনেক দিন ধরেই ভাবছিলাম এখানে একটা টেবিল পাতবো। এমন ছোট বারান্দায় তো আমি রান্নাও করেছি তোমরা জানো। তাই জন্য এই যে এই দিকের বারান্দাটা এখানে সাধারণত বালতি তারপরে বাসন কোসন উবুর করে রাখা জল এগুলোই রাখি। দেখো ব্যাগটাই দেখো বাবা গার্বেজ ব্যাগ নিয়ে এসেছে। কিছু আছে টক দই আনোনি জিনিস বললাম এরকম ভাবেই আসবে। যার ফলে কি এই বারান্দাটা বিশেষ করেই অগোছালো হয়ে থাকে, জামা কাপড় মেলা থাকে। অন্য আরেকটা বারান্দা তো তোমরা জানো যেটা ঠাকুরের, ওখানে না জামা কাপড় মেলি না উল্টোপাল্টা কিছু রাখি। ওখানে শুধু ঠাকুরের জামা কাপড়ই মেলা হয়, যেগুলো ধোয়া কাচা হয়, ঠাকুরের টাওয়েল ঠাকুরের গামছা এগুলো সমস্ত ধুয়ে মেলি। আর ওই পেছন দিকে যে আর একটা বারান্দা আছে সেখানে আমাদের জামা কাপড় থাকে। একটা টিভি ছোটো মানে একটা লম্বা চৌকি আছে, চৌকি না সরি একটা লম্বা টুল আছে, তার মধ্যেও রাখি জামা কাপড়, প্লাস ক্যাবিনেট করা আছে। এই দিকের ওই জন্য এই দিকের যে বারান্দাটা সবচেয়ে ইউজফুল, কারণ এটা কিচেনের পাশেই। আর ওই জন্য একটা টেবিল এখানে রাখলাম, আর এই বাসন রাখার ঝুড়িটা রাখলাম, ভালো করে পরিষ্কার করে নিয়েছি, তার মধ্যে একটা কাপড় দিয়ে দিচ্ছি। এখানে সব শুকনো বাসন থাকবে, বড় বড় বাসনগুলো, যেগুলো সচরাচর কাজে লাগে না কিন্তু আবার দরকারে, ধরো আশিসকে কিছু খেতে দেবো বেড়ে বেশি করে, তখন এগুলো লাগে। প্লাস বেশি করে যখন খাসির মাংস আসে তখন ওই 5 লিটারের ওপরে এই প্রেশার কুকারটা, 6, 6.5, 7 লিটারের প্রেশার কুকার, ওইটা প্রয়োজন হয়। আর ওই বাসনের একটার মধ্যে যা যা আছে সব গুছিয়ে নিয়েছি, প্লাস মাঝে মাঝে যাচ্ছি কিছু বাসন ধুচ্ছি, উবুর করে শুকিয়ে আবার এনে রাখছি, মানে মুছে টুছে আবার রাখছি। আর এখানে না একটা টাঙিয়েছিলাম, হুক টাঙিয়েছিলাম, তার মধ্যে আমার ব্যাগগুলো ঝুলিয়ে রাখতাম, সেগুলোকে সব নামিয়েছি দেখতে বাজে লাগে বলে। আর একটা বড় মানে কৌটো আছে, মানে সরি টিফিন বক্স টাইপের আছে, তার মধ্যে আমি ওই এক্সট্রা সার্ফের প্যাকেট এসব রাখি, ডিটারজেন্টের প্যাকেট। তো সেইগুলো সব ওই টেবিলের নিচে জায়গা আছে। এগুলো, এটা হচ্ছে কম্পিউটার টেবিল, এটা আমাদের কোম্পানিরই। তো আমি একটা নিয়ে আসতে বলেছিলাম গোডাউন থেকে, সেটা এনে দিয়েছে আমাকে। নিচের দিকটা এমনি নর্মাল যে টেবিল ছিল না আমার ওই ছোটো ঘরে থাকতো, ওইটা থাকলে ভালো হতো, ওটা কোথায় চলে গেছে কে জানে। তো ওগুলো আর নেই, ওই জন্য এটা এনে দিয়েছে, এটাকেই গুছিয়ে গাছিয়ে রাখবো। ওই জায়গাটা সেট হলো, হ্যাঁ এখানে এরকমভাবে রেখেছি। আর নিচে এই যে বালতি টালতিগুলো থাকে ধরো, যেগুলো কাঁচা ধোয়া হবে সেগুলো এখানে রেখেছি। ওখানে ঘর মোছার বালতিটা, যেটা রিতা দিয়ে এসে মাঝে মানে ঘর মোছে। আর ওখানে হচ্ছে সব বড় বড় বাসন, যেগুলো মাঝে মধ্যে লাগে আমার, ধরো বেশি খাসির মাংসরে বড় প্রেশার কুকার, ওগুলো ওখানে রেখেছি। বড় কড়াই, ওটা ঢেকে রাখবো, লাগে অথচ সব সময় লাগে না, ওটা ঢেকে রাখবো, ওখানে সব ধুয়ে ধায়ে রেখেছি। আর জলের বোতল কিছু রেখেছি এখানে, কিছু এই যে ধুয়ে রেখেছি, অনেক জলের বোতল ধুয়ে উবুর করে রেখেছি, ঠিক আছে এই। আর
ঘরদোরগুলো পরিষ্কার হয়ে গেছে, যা যা জামা কাপড় ওখানে ছিল। আর ওই নিচে দেখো ওগুলো সব ফেলে দেবো, আশিস যাবে আয়ুষ্মানকে কম্পিউটার ক্লাসে, তখন ফেলে দেবে। আর তার মাঝখানে রান্না বান্না মানে খাওয়া, আয়ুষ্মানকে যেমন খেতে দিলাম, তারপরে সেই সমস্ত বাসন মাজলাম এক গাদা, যেগুলো দেখলে বোতল ধুলাম ওগুলো সব মাজলাম। ছাদে গেলাম, ছাদে গিয়ে কালকের আবার 2 দিন রীতা দিয়ে আসবে না, তো আমাকে ঘরদোর মুছতে হবে, সেই সব কিছু ওই যে মপ টপগুলো ধুয়ে টুয়ে রেখে এলাম। আর এই টুকিটাকি কয়েকটা জিনিস ছিল যেগুলো উপরে রাখতে হলো, সেগুলো রেখে এলাম। এবারে কি খাবো দেখো, আমাদের আজকে লাঞ্চ সব জবা খিচুড়ি লাঞ্চ। আজকে আমি কি রান্না করেছি, শুধু কি রান্না করেছি আজকে। ফ্রিজে ছিল কেটে কুটে রাখা নিম বেগুন, এইটা একদিন খেয়েছিলাম স্যাটারডে, আবার আজকে খেয়েছি। আর হ্যাঁ, গরম করে ওখানে রাখা আছে, নিয়ে এই প্লেটটা রেখে আসো তাহলে, ভুলে গেছে না। এই নিম বেগুন, আর এখানে কচুর শাক আছে ছোলা দিয়ে, এটা আমার কাকি শাশুড়ি দিয়ে গেছে, আমাদের এক বাটি দিয়েছে আর আমার শাশুড়িকে এক বাটি দিয়েছে। এটা হচ্ছে লেবু পাতা দিয়েছে যাতে লেবুর গন্ধ আসে সুন্দর। আর এটা হচ্ছে মাছ করেছিলাম কালকে দুপুরে, কাঁচকলা আলু পেঁপে দিয়ে, সেই মাছের ঝোল। আসি সেটা খেয়ে নেবে, এক পিসই আছে। কালকে রাতে চিকেন করে রেখেছিলাম, ওই চিকেনের ঝোল। এই হচ্ছে আমাদের জগা খিচুড়ি আজকের লাঞ্চ। জগা খিচুড়ির লাঞ্চটা করতে হয়েছে কারণ ফ্রিজে যা ছিল আমিষপত্র সব শেষ করলাম। কালকের একাদশী আছে, একটু পরিষ্কার টরিষ্কার করে রাখবো, তো সেই জন্য। এরপরে তোমরা যে ভিডিওগুলো দেখবে সেটা হচ্ছে আশিস ফেরার পরে রাতের দিকের রুটিন। হ্যাঁ, সেগুলো আগের ভিডিওগুলোতে আমি পোস্ট করতে পারিনি, ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছিল। 2 দিনের আরও ভিডিও আছে এর মধ্যে। হঠাৎ করে মেনু চেঞ্জ হয়েছে, বললো ভাত খাবো না, চিকেনও করতে হবে না, বরঞ্চ একটুখানি চিকেনের পিস টিস দিয়ে চাউমিন করো। অনেক দিন আমরা চাউমিনটা খাইনি, অনেক দিন হয়ে গেছে। আর এই চাউমিনটা না আনাও হয়েছে অনেক দিন। এই যে এই চাউটা খুব ভালো চাউ, জানো তো, এটা পৌচঙের এই ঘাক্কা নুডলস, এইটা ভেজও পাওয়া যায় পৌচঙের, ওটা গ্রিন কালারের, তবে একটা দেখলাম বেশি ভালো। তো করে নিই, কালকে আর পাও হয়তো আয়ুষ্মান নিয়ে যাবে না, চাউমিন যদি বেঁচে যায় তাহলে চাউমিনই ওকে কালকে দিয়ে দেবো গরম করে। সকালে যদি টিফিনটা রেডি থাকে না খুব সুবিধা হয়। তোমাদের সাথে অনেক দিন আমি সকালে রুটিন শেয়ার করছি না, কালকে শেয়ার করব, নো চিন্তা। তো চাউমিনটা আমি কিভাবে করি তোমাদের সাথে আজকে শেয়ার করবো। হ্যাঁ, চিকেন চাউমিন অবশ্যই এইভাবে করে দেখো, ভালো লাগবে। ওই পাওয়ের রেসিপি যেদিন শেয়ার করলাম, যারা রেগুলার আমার ব্লগ দেখে তারা বুঝতে পারবে। ওই দিন রাতে দেখলে না, বলেছিলাম চিকেন করব, কিন্তু পরে চেঞ্জ হলো মেনু। এটা হচ্ছে সেই দিনের ব্লগ। আশিস আসার পর বললো চাউমিন করো, তা আমার না ঘরেই চিকেন কেনা থাকলে ওই ধরো খুব বেশি হলে 3-4 দিন ফ্রিজে স্টোর করি। মাটন যেমন স্টোরই করি না, যেদিন আনে সেদিনই শেষ করি। আর মাছটা 3-4 দিন মাছটা প্রায় 1-1.5 সপ্তাহ স্টোর করি। তো সেই জন্য চিকেনটাকে আমি বিভিন্নভাবে কেটে কুটে ব্যবহার করি, কখনো চাউমিনের জন্য, কখনো চিলি চিকেনের জন্য, এমনি নর্মাল চিকেনের ঝোলের জন্য। তো সেই জন্য চিকেনটা বেশ অনেক দিন ধরেই চলে। আর এই দিকে দেখো চাউমিন সেদ্ধ করে নিয়েছিলাম নুন আর তেল দিয়ে, সেটাকে সঙ্গে সঙ্গে ধুয়ে নেব। আর ওই যে ঝাঁঝরিটা দেখছো না, ওটাকে জলে ধুয়ে নিলে কখনো ওর মধ্যে কোনো মানে তুমি যাই স্টেন করো না কেন, এগুলো চিপকে থাকবে না লাস্টে ঠান্ডা হয়ে যাওয়ার পর। আর ওটা যাতে ওভার কুক না হয়ে যায় সেই জন্য কিন্তু ঠান্ডা জলে চাউমিনটাকে ধুয়ে নিতে হবে। আর এই যে ভাজা পোড়া যে কড়াইটা, কালো কড়াই দেখে আবার কেউ বলো না, তার কারণ এইটাতেই যখন যেগুলো হাই ফ্লেমে ভাজি সেগুলো এই কড়াইতেই করি, যাতে নষ্ট না হয়ে যায়। আর যে ভালো কড়াইগুলো আছে আমার, সেগুলো যাতে আর না নষ্ট হয়, কারণ খুব বেশি চেপে না বেশি না আমি মাজতে পারি না। আর এইদিকে সামান্য সাদা তেল নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো 2টো ডিম। একটা ডিম ওই ইউজ করা ছিল, ওই ব্রেডের ওপরে দিয়েছিলাম না, যারা দেখেছো, ওই যে বললাম যারা দেখেছো তারা জানো, যাতে সুন্দর কালার আসে, সেই ডিমটা দিয়েছি। আর একটা ডিম দিলাম, মানে 2টো ডিম দিয়েছি। আর চিকেনের পরিমাণটা বেশি আছে বলেই ডিমটা একটু কম দিলাম, নাহলে যদি শুধু এক চাও করতাম তাহলে আরও একটু বেশি দিতাম। তো খুব ভালো করে ডিমের ভুজিটাকে করে নিয়েছি, সেটাকে সরিয়ে দিলাম, কড়াইতে দিয়েছি আরও একটু তেল, আর বেশ কিছুটা তেল কিন্তু আমি চাউমিন সেদ্ধর মধ্যেও মাখিয়ে নিয়েছি। এরপর যখন তেলটা বেশ গরম হয়ে গেছে, তার মধ্যে কেটে রাখা পেঁয়াজ কুচি আর বিনস কুচি দিয়ে দিয়েছি। গাজর আর ক্যাপসিকামটা ছিল না, আশিস আসার পর ওকে ফোন করে দিয়েছিলাম, আসার পথে নিয়ে এসেছে, ওটাকেই আবার লাস্টে আমি পরে কেটে কুটে দিলাম। এখন কিন্তু রসুন দিইনি, চিকেন চাউমিনে না রসুনটা বাড়িতে দেবে। আর যেহেতু আমি দেখছো এই খুবই কম তেলের মধ্যে করছি, একটু ফ্লেভারফুল তো করতে হবে। আর এটাকে বেশ ভালো করে এখন হাই ফ্লেমে ভাজবো। হাই ফ্লেমে সবজি ভাজলে একটা আলাদা স্মোকি ফ্লেভার চলে আসে। এরপরে ওই
চিকেনের মধ্যে আমি রসুন, গোলমরিচের গুঁড়ো অল্প আর নুন মাখিয়ে রেখেছিলাম, সেইটাকে দিয়ে আবারও হাই ফ্লেমে ভেজে তারপরে কিছুক্ষণ ঢেকে রাখার পর যখন এটা বেশ স্মুথ হয়ে গেছে ভাজাটা, তার মধ্যে গুঁড়ো লঙ্কা দিলাম। গুঁড়ো লঙ্কাটা জাস্ট কালারের জন্য, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, অবশ্যই দিও। এর মধ্যে কোনো হলুদ দিচ্ছি না, মানে হলুদ চাও করছি না, এটা বেশ কিছুটা ওই চাইনিজ যে চাউমিন সেটাই বানাচ্ছি। এরপরে ঢেকে রাখলাম, চিকেন ভালো মতন সেদ্ধ হয়ে গেছে, কিন্তু সবজি কিন্তু খুব বেশি সেদ্ধ হবে না, যেহেতু আমি প্রথমে হাই ফ্লেমে ভেজেছিলাম, তাই জন্য সবজিটা কিন্তু বেশ একটু মানে গোটা গোটাই থাকবে, তোমরা দেখো বুঝতে পারবে। চিকেন কিন্তু এদিকে শেষ হয়ে গেছে। এরপর আমি কিছুটা দিলাম সয়া সস আর টমেটো সস আর বেশ অনেকটা পরিমাণে গোলমরিচের গুঁড়ো, যেহেতু কাঁচা লঙ্কা দিতে পারি না, আয়ুষ্মানের মুখে ঝাল পড়ে বলে, ওই জন্য গোলমরিচের গুঁড়োটা বেশি করে দিলাম, দিয়ে চাউমিনটা অ্যাড করেছি। আর দেখো একটুও কিন্তু এই ঝাঁঝরিটার মধ্যে চাউমিন লেগে নেই, এটা খুব ভালো একটা টিপস, আমি আগেও শেয়ার করেছি তোমাদের সাথে। জল দিয়ে ধুয়ে নেবে ব্যবহার করার আগে, নর্মাল জল দিয়ে, তাহলেই হবে। এখন আর কিচ্ছু না, এটাকে ভালো করে এদিক ওদিক করে ভাজা করতে হবে, ওই জন্যই এমন কড়াই নিতে হবে যেটা তুমি হাই ফ্লেমে ভাজা করতে পারো। আর আমি একটু পরিমাণে বেশিই করি, যাতে পরের দিন সকালে ধরো আশিস একটু জলখাবারে খেলো, আয়ুষ্মানকে টিফিনে আমি একেবারে সকালবেলা মাইক্রোওভেনে গরম করে ওকে টিফিনটায় দিয়ে দিই, তাহলে আর আমাকে আলাদা করে টিফিন বানাতে হয় না। আর এদিকে হয়ে গেছে, চাউমিন বানালে তো জানোই কত নোংরা হয় কিচেন, তো ওই সমস্ত ধুয়ে ধায়ে পরিষ্কার করে রাখছি। আরও একটা খুব ভালো, খুব গুরুত্বপূর্ণ জিনিস তোমাদের সাথে শেয়ার করেছি এই দিন, প্লাস আরও একদিনের ব্লগ আছে, মানে ওই রাতের দিকে আশিস বাড়ি ফেরার পর যে রুটিনটা থাকে, সেই রুটিনটাই আর কি এখানে দুটো দিনে তোমাদের সাথে দিলাম, কারণ এইগুলো অ্যাড করলে আগের ভিডিওগুলো বড় হয়ে যেত, এগুলো খাপচারা শেয়ার করা ছিল, আবার কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে বলে ডিলিটও করতে পারিনি। তো এই যে সবাইকে প্লেটে প্লেটে চাউমিন দিয়ে দিয়েছি, এদিকে আশিস বসেছে, আমি আর আয়ুষ্মান খাচ্ছিলাম। এটা হচ্ছে গেল এর পরের দিনের ভিডিও, যেদিন পাও বানিয়েছে তার পরের দিনের ভিডিও, অর্থাৎ যেদিন তোমাদের সাথে আমার সারাদিনের পুজোটা শেয়ার করলাম। তো আশিস ফিরেছে, কি খাবে সেই চিন্তা করতে করতে পাওগুলো বার করলাম ফ্রিজ থেকে, মাঝখান থেকে কেটে নিচ্ছি, ঠিক যেরকম বার্গার ব্রেড হয়। আর এগুলো তো আটার, আমি ফ্রিজে রেখেছি, কারণ দেখো এর মধ্যে তো কোনো রকম প্রিজারভেটিভ নেই, হয়তো ফাঙ্গাস ধরে গেলেও যেতে পারে, তাই জন্য নিজের হাতে বানানো পাউরুটি যদি তুমি ফ্রিজে রাখো 3-4 দিন তো অনায়াসে রেখে খেতে পারবে মিনিমাম। তো আমি ওগুলোকে মাঝখান থেকে কেটে ভালো করে সেঁকতে বসিয়েছি। আর এদিকে বাটির মধ্যে নিয়ে নিয়েছি বেশ কিছুটা বাটার, আর দিয়ে দিচ্ছি হচ্ছে বেশ কিছুটা রসুন কুচি, গার্লিক ব্রেড বানাচ্ছি, হ্যাঁ চিজ দিচ্ছি না, গার্লিক ব্রেড কেমন করছি সেটা দেখাচ্ছি, ভীষণ স্বাদ হয়, তোমরা তোমাদের বাচ্চাদেরও করে দিতে পারো, টিফিনেও দিতে পারো, নতুনত্ব, খেতেও ভালো হয়। এরপরে ওই রসুনটাকে ভালো করে যাতে পুড়ে না যায় দেখতে হবে, কিন্তু ফ্লেভারটা যেন বাটারের মধ্যে পুরো দমে যায়। এখন এই যে ছোটো ছোটো বানগুলোকে প্লেটের মধ্যে নিয়ে প্রত্যেকটা বানের ওপরে বেশ অনেকটা করে ওই বাটারের যে লিকুইডটা সেটা দেব। রসুন আর বাটারের গন্ধের একটা আলাদাই কিন্তু মানে ব্যাপার আছে। আর আরও একটা জিনিস দেবো, এটা দিলেই কিন্তু শেষ হয়ে যাচ্ছে না, যে পিৎজা সিজনিং কিনে রাখি, এমনি 10 টাকা করেও কিন্তু দোকানে পাওয়া যায়, ছোটো ছোটো স্যাশেগুলো, আমারটা কেয়ার, খুব ভালো, খুব স্বাদে গন্ধে অপূর্ব। তো ওর ওপর দিয়ে একটু একটু করে ওইটা দিয়ে দিয়েছি, আর কিচ্ছু লাগবে না তোমাকে দিতে, না নুন না চিনি, কিচ্ছু দিতে হবে না, শুধু এই ফ্লেভারফুল রসুন দেওয়া বাটারটা আর তার সাথে এই যে পিৎজা সিজনিংটা দেবে, দেখবে মনে হবে যেন পিৎজা খাচ্ছ। তো আয়ুষ্মানকে দিয়ে এসেছি, আর এখানে আমার আর আশিসেরটা নিয়েছিলাম, খাওয়া দাওয়া হয়ে গেল। তারপরে এখানে আমি একটা কাজ, মানে ডিনার বানাবো এই সময়, ওই জন্য ডিনার বানাবার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি হচ্ছে, আমার গরম মশলাটা শেষ হয়ে গেছিলো, আমি যখনই গরম মশলা বানাই তোমাদের সাথে শেয়ার করবার চেষ্টা করি। তোমরা এখানে দারচিনি আর এলাচের রেশিওটা নেবে 3:1, 3:1 বলতে দারচিনিটা কিন্তু বেশি পরিমাণে নিতে হবে, এলাচটা একটু কম নেবে, কারণ এলাচের আলাদাই কিন্তু একটা গন্ধ থাকে, আর সেই জন্য এলাচটা কম নেবে। এমনিও এখনকার এলাচগুলো বেশ বড় বড় দানা, তো দারচিনিটা আমার অনেকটা রয়েছে, আমি অনেকটা পরিমাণে কিনেছিলাম, তাই বেশ ধুলো ধুলো লাগে দারচিনিটা, ওই জন্য একটু কাপড়ের মধ্যে ফেলে না ভালো করে রগড়ে মুছে নিলাম, ধুলে তো আর গুঁড়ো করা যায় না, ওই জন্য তা আবার শোকাতে হবে, অনেক ঝামেলা, ময়েশ্চার বসে যায়, আমি পারি না, হ্যাঁ বলে লাভ নেই, মাইক্রোওভেনে দিলে হয়তো কিন্তু সেখানেও ময়েশ্চার চলে আসবে, ওই জন্য মশলা ভালো রাখতে গেলে মুছে রোদ লাগিয়ে নেওয়াটাই বেটার। তো এরপরে ওই আমার যে 11 ব্লেন্ডারটা আছে তার মধ্যেটাকে দিয়ে ভালো করে ঘুরিয়ে নিলেই হয়ে যায়, খুব ভালো মশলা গুঁড়ো হয় ব্লেন্ডারটাতে, যেমন পেস্ট হয় তেমন গুঁড়ো হয়। তো এই যে একটুখানি এটাকে এখন ছড়িয়ে রেখে দিই, এর মধ্যে যেটুকু ময়েশ্চার তৈরি হয়েছে, কারণ এতক্ষণ ঘুরেছে তো একটা তো হিট তৈরিই হয়, তো যাতে ওটা হয়ে যায়, ওর মধ্যেই আদা রসুনটা পেস্ট করে রেখে দিলাম।
আর এরপরে তোমাদের সাথে শেয়ার করব, বলছিলাম না যে আমার এই যে ছাঁকনিটা একদম নতুন, কিন্তু মুখগুলো পুরো ব্লক হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমি বাটার মানে সরি ঘি বানাবার জন্য যে মাখন ইয়েটা তুলি, দুধের শটটা, ওইটা ব্লক হয়ে গেছিলো। তো কিছুই না, যখন চাটা ছাঁকি, চাটা নিচের দিকে যেতেই চায় না। তো সেই জন্য আমি এটাকে কি করেছি বলো তো, একটু গ্যাসের ওপর ধরেছি, কিন্তু এই সময়টা করাটা ঠিক হয়নি অ্যাকচুয়ালি। মানে আশিস এত এইটায় পোড়া গন্ধ বেরোচ্ছিল, তো রাগারাগি করছিল, ওই জন্য আমি পুরোটা করতে পারিনি। যেদিন যখন ও থাকবে না ঘরে, তখন এটা আমাকে আরও ভালো করে করতে হবে। তাই দেখো কত সুন্দর পরিষ্কার হয়েছে। তোমাদের যদি ছাঁকনি এরকম দশা থাকে, তোমরাও খুব সহজেই এইটা করতে পারো। হ্যাঁ, আমি তো এভাবে করি, অনেকেই জানো, আমি তাও করলাম বলে দেখিয়ে দিলাম। তো ব্লগটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। আজকের মতন টাটা, বাই বাই।